2010 সালে মিস কলকাতা হওয়ার পর জিতের সাথে শত্রু বলো, দেবের সাথে খোকা 420 বা অঙ্কুশের সাথে খিলাড়ি বলো, সমস্ত মুভিতেই কিন্তু লিড রোলে কাজ করেছিলেন। সেই সময় সেও কিন্তু কোয়েল আর শুভশ্রীর মতো তারও জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে এমন কি হলো তাকে আর এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। এর পিছনে মানে তার কেরিয়ারের ডাউনফলের পিছনে আসল কারণগুলো কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। Nusrat claims her marriage is illegal. Ex-partner says he feels cheated. ম্যারেজ অন পেপারস অর নট অন পেপারস, আমি তো ভাই বিয়ে তো করেছি, হ্যাঁ সেটা রেজিস্টার হয়নি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি নুসরাত জাহান রুহি জৈন। বীর প্রতাপ এখন অফিসের জন্য বেরোবে, গাড়িটা স্টার্ট করবে, কিছুটা দূর এগিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 2010 সালে মিস কলকাতা সুন্দরী প্রতিযোগিতা জয়ের পর তিনি তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন। তার পরের বছরই 2011 সালে রাজা চক্রবর্তীর দ্বারা পরিচালিত একটি মুভি আসে শত্রু। সেখানে লিড রোলে কাজ করেছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে বড় অভিনেতা জিৎ, এবং তার পাশে লিড রোলে ছিল নুসরাত জাহান, যেটা তার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। এবং সেই মুভিটা সেই সময় বক্স অফিসে সুপারহিট হয়েছিল। তুমি ভারী খারাপ লোক তো তরমুজ। এখানকার ওসিকে কোথায় সম্মান করবে, পুজো করবে, তা না করে তুমি ওকে একটা থানিটার বাড়ি মারতে বলছো। এর কারণে কিন্তু তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং ঠিক তারপরে আরেক বড় অভিনেতা দেবের সাথে রাজীব চক্রবর্তীর দ্বারা পরিচালিত একটি অ্যাকশন কমেডি চলচ্চিত্র আসে খোকা 420। এই মুভিটিও কিন্তু সেই সময় বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। বক্স অফিসে সেটা 8.58 কোটি টাকা কালেকশন করেছিল। এবং মুভিটির প্রত্যেকটি গান, যেমন ধরো বিন তেরে তেরে বিন, গভীর জলের ফিশ, যেগুলো তো প্রচুর পরিমাণে হিট হয়েছিল। তারপরে 2013 সালে অশোক পতির দ্বারা পরিচালিত অঙ্কুশের সাথে তার দ্বিতীয় মুভি আসে খিলাড়ি। আমার হাত একবার পরি দুবার পরি, তোমার তাতে কি? মানে তিনি পরপর 3 বছর 3 তাবর অভিনেতাদের সাথে কাজ করেছিলেন, এবং সেই মুভিগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। এর জন্যই তো তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে ওমের সাথে আসে অ্যাকশন মুভি যোদ্ধা। মুভিতে দেশি ছড়িতে তার একটা আইটেম সং আসে। এবং তারপরে আসে সন্ধ্যে নামার আগে। এইসব মুভিগুলো কিন্তু সেরকম একটা চলে না, মানে তার পরপর দুটো মুভি পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। ঠিক তার পরের বছরই 2015 সালে তার আরেকটা মুভি আছে জামাই 420। এই মুভিটি কিন্তু বক্স অফিসে খুব ভালোই চলেছিল, যেখানে ছবিতে লিড রোলে কাজ করছিল সোহম চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, অঙ্কুশ এবং মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। তারপরে সেই সালে একটা ভিন্ন ধরনের মানে রহস্য থ্রিলার মুভি আসে হর হর ব্যোমকেশ। এই মুভিটা কিন্তু বক্স অফিসে 2 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 4 কোটি টাকা কালেকশন করেছিল। चांदनी के रहन सहन मुझे कुछ ठीक नहीं लग रहे। कल रात मैंने कुछ सुना। তারপর আসে 2016 সালে জিতের সাথে পাওয়ার মুভি। সেই মুভিটিও পুরোপুরি ভাবে ব্যর্থ হয়ে যায়, কিন্তু মুভির গানগুলো মোটামুটি ভালোই চলেছিল। এবং তারপরে তাদের দ্বিতীয়বারের জন্য আরেকটা কমেডি ফ্র্যাঞ্চাইজি আসে কেলোর কীর্তি। এই মুভিটি কিন্তু বক্স অফিসে একদমই চলেনি। তারপরে দেবের সাথে রাজীব কুমার বিশ্বাসের পরিচালিত একটি রোমান্টিক ড্রামা মুভি আসে লাভ এক্সপ্রেস। এই মুভিটিও সেরকম একটা চলে না, মানে বাংলা মুভি কিন্তু সেরকম একটা চলছিল না, কিন্তু মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যা। তারপরে সিজিত মুখার্জির দ্বারা পরিচালিত একটি মুভি আসে ক্রাইম ড্রামা ফিল্ম জুলফিকার। মুভিটি উইলিয়াম শেক্সপিয়ারের দুটি ট্র্যাজিক অভিযানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, এবং সেটা 2016 সালে ব্লকবাস্টার মুভি হয়, এবং মুভিটির গানগুলো কিন্তু চার্টের শীর্ষে ছিল। তারপরে 2009 সালের বলিউডের ফিল্ম ডু নট ডিস্টার্বের উপর ভিত্তি করে একটা মুভি আসে হরিপদ ব্যান্ডওয়ালা। যে মুভিটি একটা রোমান্টিক কমেডি মুভি ছিল, যাতে লিড রোলে কাজ করছিল অঙ্কুশ এবং নুসরাত জাহান, কিন্তু মুভিটি একদমই চলেনি, বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে 2017 সালে প্রসেনজিৎ এবং ইয়াসের পাশাপাশি নুসরাত জাহানের একটি মুভি আসে ওয়ান। এই মুভিটিও বক্স অফিসে একদমই চলেনি। 2017 সালের পর থেকে যেমন আমি যে কে তোমার বলদজ্ঞা মাইকি, উমা, ক্রিস ক্রস, নাকাপ,
এই সব মুভিগুলো কিন্তু একদমই চলেনি, মানে পরপর মুভিগুলো কিন্তু ফ্লপ হয়ে যাচ্ছিল। এবং তারপরে 2019 সালের পর থেকেই এখানে করোনা শুরু হয়। তারপর থেকে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে যত মুভি এসেছিল সমস্ত মুভি কিন্তু ফ্লপ হয়ে গেছিল, চললেও সেরকম একটা চলছিল না, যার প্রভাব কিন্তু এই নুসরাত জাহানের কেরিয়ারেও পড়েছিল। লকডাউনের পরেও যেমন ধরো তার অনেক মুভি আসে, যেমন ধরো অসুর, SOS কলকাতা, ডিকশনারি, স্বস্তিক সংকেত, জয়কালী কলকাতা, সেই সমস্ত মুভিগুলোও কিন্তু একদমই চলেনি। দেখো তার কেরিয়ারের ডাউনফলের কিন্তু অনেকগুলো কারণ আছে। যেমন প্রথমে আছে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। যেমন 2019 সালে বসিরহাটের মতো একটি হাই প্রোফাইল এবং স্পর্শকাতর কেন্দ্র থেকে তাকে দাঁড় করানো হয় এবং তিনি বিপুল ভোটে জেতেন। সাধারণ মানুষ ভেবেছিল গ্রামের খোলস ছেড়ে তিনি একজন জননেত্রী হয়ে উঠবেন, কিন্তু ঠিক তার উল্টো হলো। তিনি সেইভাবে কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ারটা ধরে রাখতে পারেননি। সাংসদ হওয়ার পর থেকে নিজের কেন্দ্রে তার উপস্থিতি ছিল হাতে গোনা মাত্র। যখন বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সাধারণ মানুষ যখন নিজেদের সাংসদকে খুঁজছিলেন, নুসরাত তখন কোথায় ছিল? তিনি তখন সোশ্যাল মিডিয়ায় রিলস বানাচ্ছিলেন বা ফটোশুট করছিলেন। এই চরম অসংবিধানশীলতা এবং জনবিচ্ছন্নতা সাধারণ মানুষের মনে তার প্রতি একটি তীব্র ক্ষোভের সৃষ্টি করে। একজন পাবলিক ফিগারের সবচেয়ে বড় শক্তি হলো পাবলিক সাপোর্ট। নুসরাত ভেবেছিল সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স আর বাস্তবের ভোটাররাও মনে হয় এক, কিন্তু তার ধারণার ফল হাতে নাতে মেলে 2024 সালের লোকসভা নির্বাচনে, যখন দল তাকে আর টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেননি। রাজনীতি তাকে যে ক্ষমতা দিয়েছিল, সেই রাজনীতি অবহেলায় তার স্টারডাম একদম শেষ হয়ে গেছে। একজন কমার্শিয়াল সিনেমার নায়িকার ইমেজ তৈরি হয় ফ্যানেদের ইমোশনের উপর ভিত্তি করে। ফ্যানরা তাকে আইডল মনে করে। নুসরাতের দ্বিতীয় সবচেয়ে বড় ভুল ছিল নিজের ব্যক্তিগত জীবন একটা পিয়ার নাইটমেয়ার বা পাবলিক রিলেশন ডিজাস্টারে পরিণত করা। 2019 সালে তুরস্কের নিখিল এবং তার ডেস্টিনেশন ওয়েডিং ছিল। রিসেপশনে খোদ মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, কিন্তু মাত্র 1 বছরের মাথায় যখন তাদের সম্পর্কে ফাটল ধরে, তখন নুসরাত এমন একটি বিবৃতি দেন যা পুরো বাঙালি সমাজকে হতবাক করে দেয়। তিনি দাবি করেন তুরস্কে হওয়া ওই বিয়ে নাকি ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধই নয়, এটা নাকি স্রেফ একটা লিভ ইন রিলেশনশিপ ছিল। 2021 সালে আগস্ট মাসে নুসরাত একটি পুত্র সন্তানের জন্ম দেন, ঈশান যশ দাশগুপ্ত। সংবাদ মাধ্যমে রীতিমতো ঝড়টে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে চরম লুকোচুরি এবং জল্পনার পর বার্থ সার্টিফিকেটে যশের নাম সামনে আসে। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা আসে 2022 সালে ফেব্রুয়ারিতে। 2022 সালে ফেব্রুয়ারিতে নুসরাত নিজেই কনফার্ম করে যে 2020 থেকে তিনি এবং যশ বিবাহিত। একবার ভেবে দেখুন তো টাইম লাইনটা। একদিকে তিনি নিখিল জেনের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন এবং তাকে আইনিভাবে অস্বীকার করছেন, আর সেই একই সময়ে তিনি যশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই ওভারল্যাপিং টাইমলাইন সাধারণ মানুষের চোখে পুরোপুরিভাবে ভিলেন হয়ে দাঁড়িয়েছেন তিনি। একজন সাংসদ যখন প্রকাশ্য জনসমক্ষে নিজের আইন ব্যবস্থা নিয়ে এমন লুকোচুরি খেলেন, তখন তার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা জিরো হয়ে যায়। দর্শকরা অনুভব করেন যে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মারাত্মক ট্রোলিং এবং মরাল পলিসিং। নুসরাতের সেই ইনোসেন্ট গার্ল নেক্সট ডোর ইমেজ মানুষ তার সিনেমার অভিনয়ের চেয়ে বাস্তব জীবনের এই সোপ অপেরা বা মেগা সিরিয়াল নিয়ে বেশি আলোচনা শুরু করে, এবং একজন অভিনেতার জন্য তার কাজের চেয়ে তার স্ক্যান্ডাল বড় হয়ে যাওয়াটাই হলো পতনের প্রথম ধাপ। এবার আসি আসল জায়গা, তার প্রফেশন নিয়ে। ব্যক্তিগত জীবনে যাই হোক, একজন অভিনেতা যদি তার কাজের দুর্দান্ত হন, তবে দর্শক সব ভুলে তাকে আপন করে নেয়। কিন্তু নুসরাত কি সেটা পারলেন? 2010 থেকে 2016 সাল পর্যন্ত টলিউডের সমীকরণ ছিল আলাদা। সাউথ ইন্ডাস্ট্রি রিমেক, লার্জার দ্যান লাইভ অ্যাকশন এবং আইটেম সং, এটাই ছিল এই ইন্ডাস্ট্রির ফর্মুলা। নুসরাতের হাইট, গ্ল্যামার আর ডান্স স্কিল এই ফর্মুলার জন্যই পারফেক্ট ছিল। বাংলা দর্শক পুরোপুরি ভাবে বদলে গেল। তারা আর ওই রিমেক বা ব্রেইনলেস কমার্শিয়াল ছবি দেখতে চাইল না। শুরু হলো কন্টেন্ট ড্রিভেন সিনেমা, ওয়েব সিরিজের যুগ। ইন্ডাস্ট্রি যখন বদলাচ্ছে, নুসরাত নিজেকে বদলাতে পারলেন না। তিনি ব্রত বসুর ডিকশনারি, স্বস্তিক সংকেতের মতো সিরিয়াস ছবিতে অভিনয় করার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু সেখানে তার অভিনয়ের দুর্বলতা মারাত্মকভাবে ধরা পড়ে। দর্শক বুঝে যায় শুধু গ্ল্যামার দিয়ে যাই হোক 2 ঘন্টার কন্টেন্ট ড্রিভেন সিনেমা টানা যায় না। এর মধ্যে 2022 সালে রাজ্য সরকারের তরফ থেকে তাকে যখন মহানায়িকার সম্মান দেওয়া হয়, তখন তা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিবাদ ও ট্রোলিং। একজন অভিনেত্রী যার ঝুলিতে মনে রাখার মতো একটাও আইকনিক পারফরমেন্স নেই, তাকে মহানায়িকা দেওয়া ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই মুখ ফিরিয়ে নেন। বড় ডিরেক্টররাও তাকে কাস্ট করা বন্ধ করে দেয়। যখন বাইরের প্রযোজনা সংস্থাগুলি SBS বা সুরিন্দর ফিল্মস মুখ ফিরিয়ে নিল, তখন টলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে 2023 সালে বাধ্য হলো তিনি এবং যশ শুরু করলেন নিজের প্রোডাকশন হাউস YD ফিল্মস। 2024-এ তারা রিলিজ করলে সেন্টিমেন্টাল, 2025-এ আরি, কিন্তু সত্যি বলতে সেই ছবিগুলো বক্স অফিসে পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারলো না, চরম ভাবে ব্যর্থ হলো। এই প্রোডাকশন হাউস খোলাটা আসলে কোনো ক্রিয়েটিভিটি, প্যাশন থেকে নয়, বরং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একটি মরিয়া চেষ্টা বা ডেসপারেট মুভ ছিল। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে একসময় লিডিং
লেডিকে দীর্ঘ 1 দশক পর আবার ফিরে যেতে হয় আইটেম গানের দুনিয়ায়। 2025 সালে বাংলাদেশের ছবি বরবাদে শাকিব খানের সাথে চাঁদ মামা গানে তার পারফরমেন্স হয়তো সোশ্যাল মিডিয়ায় ভিউ করিয়েছে, কিন্তু একজন এ লিস্টের নায়িকার জন্য এটা যে কোনোভাবেই প্রমোশন নয় বরং ডিমোশন, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। 2026-এ তার একটা মুভি আসতে চলেছে ও মন বড় মন। সেই মুভিটা কেমন হয়, বক্স অফিসে কেমন চলে, সেটা নিয়েই তার আবার কামব্যাক বোঝা যাবে, তার আগে তো কিছুই বোঝা যাবে না। সর্বশেষে এটাই বলবো, নুসরাত জাহানের পতন কোনো একটা কারণে হয়নি। ওভার কনফিডেন্স, রাজনীতিকে ছেলে খেলা মনে করা, ব্যক্তিগত জীবনকে পাবলিসিটি স্ট্যান্ড বানানো, সময়ের সাথে সাথে নিজের অ্যাক্টিং স্কিলকে আপডেট করতে না পারা, এই সবকিছুর যোগফলই হলো আজকের নুসরাত জাহানের ডাউনফলের মূল কারণ। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই নুসরাত জাহানের ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।